কে ওখানে? কথা বলছো না কেন? Hey guys, welcome back the Megabox Prime এবং আপনারা শুনছেন সানডে স্পেশাল হরর শো। প্রতি রবিবারে আমরা আপনাদের জন্য বিশেষ কিছু হরর শো এর অনুষ্ঠান চালু করেছি। কিছু হরর গল্প আপনাদেরকে শোনাবো, মানুষের অভিজ্ঞতা, আমাদের কাছে ইমেইলে ঘটনা আসা, যেসব ঘটনা আসে সেসব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রতিদিনকার মতো আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আমাদের কাছে আজকে বেশ কিছু ইমেইল ঘটনা আছে, সেই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন রাজবাড়ী থেকে রিদওয়ান হোসেন নামে একজন, আর এরপরে আমাদের কাছে আছে হাসিব নামে একজন পাঠিয়েছেন, আমাদের ফরিদপুর থেকে একজন পাঠিয়েছেন। আরও বেশ কিছু পার্টিসিপেন্ট আছে যারা কিনা উপস্থিত হতে পারেননি, বাট তাদের ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করি আপনারা আমাদের এই গল্পগুলো এনজয় করবেন। আর প্রত্যেক শুক্রবারে আমাদের একটা লাইভ শো আমরা চালু করব এবং লাইভ শোতে আমরা এসে আপনাদের সঙ্গে গল্প আড্ডা দিব, গল্প বলবো এবং এরকম করে আপনাদের সঙ্গে কমিউনিকেশন হতে থাকবে। তো আজকে হচ্ছে স্পেশালি আমি চিন্তা করলাম যে কোনো একটা হরর শো আমাদের এখানে চালু করা উচিত এবং আপনারা এগুলো শুনতে বেশ পছন্দ করেন। তো বেশি কথা বলবো না, আমরা সরাসরি ঘটনায় যাব। বড় মতো আমি ইমরান আপনাদের সঙ্গে আছি কণ্ঠে, আর হচ্ছে আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের প্রথম ঘটনাটা এসেছে রাজবাড়ী থেকে, রিদওয়ান হোসেন নামে পাঠিয়েছেন এবং সেই ঘটনাটা আসুন আমরা সবাই জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আপনার অডিয়েন্সের সাথে আমি শেয়ার করতে চাই। আসলে ঘটনাটা আমার সঙ্গে যখন ঘটে তখন আমি রাজবাড়ির মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং সেখানে যখন আমি ছিলাম আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল এবং আমি একটা মসজিদের কোয়ার্টারে একা একা থাকতাম এবং ওই একা একা থাকাকালীন সময় আমার সঙ্গে আসলে ঘটনাটা ঘটেছিল। আমি শুরুতে হচ্ছে গিয়ে বাসা থেকে যখন আমি ওইখানে বোর্ডিংয়ে থাকা শুরু করি, আমার হাফেজি ওইখানে আমি শেষ করি। তো হাফেজি শেষ করার পরবর্তী পড়াশোনাগুলোতে আমি আসলে বাসা থেকে টাকা পয়সা নেওয়া বা এই যে বিষয়গুলো নেওয়া, এগুলো আসলে খুব বেশি আমি নিতাম না এবং আমি চাইতাম যে আমি নিজে স্বাবলম্বী হব, নিজের খরচ নিজে চালাবো। তো যার কারণে আমি ভাবলাম যে এরকম আমি একটা মসজিদে ইমামতি করি আর পাশাপাশি ছাত্রদের মক্তবে টুকটাক পড়ালেও আমার টুকটাক হাত খরচ চলে যাবে আর পড়াশোনার খরচ আমার উঠে যাবে। তো আমার আব্বু হচ্ছে গিয়ে টাকা দিতে চাইতো কিন্তু আমি নিতে চাইতাম না। তো যার কারণে আমার হচ্ছে মাদ্রাসার বোর্ডিং ওই সময় আমি ছেড়ে দিই এবং মাদ্রাসার বোর্ডিং ছেড়ে দিয়ে ওই মাদ্রাসার পাশেই পাশের গ্রামে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা মসজিদে, ছোট্ট একটা মসজিদ ছিল, সেই মসজিদে আমাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তো এর পরবর্তীতে আমি সেখানে ইমামতি করতে থাকি এবং সেখানে প্রত্যেকদিন সকালবেলা মাদ্রাসার ওই এলাকার যেসব ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে আমি মক্তবে পড়াতাম, আরবি শিক্ষা দিতাম। তো আমি ওইখানে থাকতে শুরু করলাম। মসজিদের পাশেই ছোট্ট একটা কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে আমি থাকতে শুরু করলাম এবং কোয়ার্টারের পাশেই বড় একটা পুকুর ঘাট ছিল এবং এমন হতো যে মাঝে মধ্যে আমার রাত্রেবেলা অনেক সময় ঘুম ভেঙে যেত এবং বেশিরভাগ সময় ঘুম ভাঙতো বিদ্যুৎ না থাকার কারণে। ওই সময়টাতে বিদ্যুতের প্রচণ্ড পরিমাণ সমস্যা ছিল, যার কারণে রাতের বেলা, বিশেষ করে গরমের সময় ছিল ওই সময়, তো যার কারণে বিদ্যুৎ না থাকার কারণে আমি ঘুমাতে পারতাম না, পাখা আর কতক্ষণ চালানো যায়। তো যার কারণে আমার সঙ্গে যেদিন প্রথম ঘটনাটা ঘটে, আমি হচ্ছে গিয়ে ওই দিনকে মসজিদের বারান্দায় আমি শুয়ে পড়েছিলাম নামাজ পড়তে পড়তে, মানে নামাজ পড়ার শেষে আমি মসজিদের এশা নামাজ শেষ করে আমি ওইখানেই ঘুমিয়ে পড়লাম আর কি। আর যেহেতু কারেন্ট ছিল না আর ওইখানে খুব সুন্দর বাতাস হচ্ছিল, আমি মসজিদের বারান্দায় ঘুমিয়ে পড়ি। তো মসজিদের বারান্দায় আপনারা সবাই জানেন যে মসজিদের বারান্দায় কিন্তু ওই লাশবাহী খাটিয়া থাকে। তো আমার এইসব বিষয়গুলোতে আবার খুব বেশি ভয়টাও লাগতো না, ভয় লাগারও কিছু নেই। আমি যেহেতু একজন আল্লাহওয়ালা এবং আল্লাহর পথের মানুষ, সেহেতু এইসব বিষয়ে আমার তেমন কোনো ভয় লাগতো না। আর আমি সবসময় প্রত্যেকদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং নানান দোয়া দুরূদ পড়ে ঘুমাতাম। তো ওই দিন রাতে হয় কি, আমার হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন 12:30 হবে, আর গ্রাম অঞ্চলে 12:30 মানে অনেক রাত। ওইখানে সবাই কিন্তু তখন ঘুমিয়ে যায়, কেউ কিন্তু জেগে থাকে না। তো আমি ওই সময় ঘুম ভেঙে আমি উপরের দিকে যখন তাকাই, দেখি কি যে বাহিরে বেশ খানিকটা আলো, আর ওই সময় কিন্তু আসমানে কোনো জ্যোৎস্না ছিল না, কোনো কিছুই ছিল না। তো আমি দেখলাম কি যে বাহিরে অনেক মোটা একটা আলো, মানে ওই সূর্য উঠলে যেরকম আলো হয় না, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে যেরকম বড় একটা আলো হয়, সেরকম একটা আলো চমকে আবার নিভে গেল। তো আমি মসজিদ থেকে উঠে পড়লাম, মানে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আমি ওইখানে বসে পড়লাম। বসে আমি
হচ্ছে কি ভাবলাম যে বিদ্যুৎ যেহেতু আছে আমি এখানে না ঘুমিয়ে আমার নিজের রুমে চলে যাই। আর 3-4 ঘন্টা পরে হয়তো উঠে আমাকে আজান দিতে হবে, তো একটা ভালো ঘুমের দরকার আছে। আর কালকে হচ্ছে আমার মসজিদে মাদ্রাসা একটা পরীক্ষা ছিল, যার কারণে আমি মূলত পড়াশোনা করতে করতে এই মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়লাম। তো আমি আমার বই খাতাগুলো নিয়ে মসজিদের দরজাটা বন্ধ করে বাইরে যেতেই যাব, আমি দেখলাম আমাদের যে মসজিদ আছে সেই মসজিদের ভেতরে কেউ একজন নামাজ পড়ছে। তো আমি প্রথমে একটু সন্দেহ করলাম যে এত রাত্রেবেলা কি নামাজ পড়তে আসবে, হয়তো কোনো মুসাফির যদি এই রাস্তা দিয়ে যায়। আর মসজিদটা ছিল কিন্তু রাস্তার সাথে, একদম মেন রাস্তার সাথে। অনেক সময় দেখা যেত কি যে আপনার 10টার পরেও, আমি অনেক সময় 11টার পরে আমি এটা বন্ধ করতাম আর কি, মেন দরজা। অনেক দিন এমন হয়, বেশিরভাগ সময় ওই 9টার পরে দরজা বন্ধ করে দিই, বাট অনেক সময় 11টা পর্যন্ত কিন্তু মানুষ নামাজ পড়তে আসতো ওই দিক দিয়ে যাত্রা পথে আর কি। তো আমি 10টার পরই ঘুমিয়ে যেতাম। তো ওই দিনও আমি ভাবলাম যে দরজা যেহেতু খোলা, সেহেতু হয়তো বাহিরের কেউ আসছে নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ার জন্য আসছে এটা আমি চিন্তা করে আমি অপেক্ষা করতে লাগলাম যে উনি বের হোক, তারপরে আমি দরজাটা লাগাই তারপর চলে যাবো। আর যেহেতু মসজিদের সমস্ত জিম্মা আমার কাছে ছিল আর সমস্ত কিছু কিন্তু আমি হ্যান্ডেল করি, তো তারপর আমি তার জন্য অপেক্ষা করছি। তিনি কখন নামাজ শেষ করবেন সেটার জন্য আমি অপেক্ষা করছি। তো আমি আমার সেই বইগুলো আমি উল্টাতে পাল্টাতে লাগলাম। আর তখন কিন্তু আমি লাইটটাও জ্বালাইনি, অন্ধকারে আমার মোবাইলের একটা ছোট বাটন ফোন ছিল, সেই বাটন ফোনের আলো দিয়ে যেটা দেখা যাচ্ছিল আমি পৃষ্ঠাটা উল্টাচ্ছিলাম। তো হঠাৎ করেই আমি সামনের দিকে তাকিয়ে দেখি যে এইখানটায় ওই লোকটা আসলে নামাজ পড়ছিল, আর ভেতরে একজন লোক ছিল, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, তবে সেটা কে ছিল কি ছিল সেটা আমি আসলে জানতাম না। তো এরপরে আমি ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে আমি কিন্তু একদম গেটের কাছে দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু গেটের বাহিরে দাঁড়িয়ে নিই, বা উনি যদি ভেতর থেকে বের হতে হয় তাহলে কিন্তু আমার ওই গেট পেরিয়ে তারপর বের হতে হবে। তো আমি ভেতরে গেলাম, গিয়ে দেখি সেই লোকটা মসজিদের ভেতরে কোথাও নেই। আমার তো পুরো পিলে চমকানোর মতো অবস্থা। আমি তো স্পষ্ট দেখেছি যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, কারণ মসজিদের ভিতরে ডিম লাইটটা কিন্তু জ্বালানো থাকে। ম্যাক্সিমাম টাইমে ডিম লাইটটা আমি জ্বালিয়ে রাখি, এতে করে সুবিধা হয় আর কি, মসজিদের ভেতরে লাইট জ্বালানো থাকলে ভালো হয়, যার কারণে আমি ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওই ডিম লাইটের আলোতে তাকে স্পষ্ট আমি নামাজ পড়তে দেখেছি। তো আমি প্রথম কিঞ্চিত ভয় পেলাম, তারপর আমি মসজিদের সমস্ত জায়গা তালাশ করলাম। মসজিদে যেখানে মূলত ইমাম যেখানে নামাজ পড়ায়, ওই একটা গোলের মতো জায়গা থাকে, ওইখানে আমি দেখেছি। আমি আসলে কোথাও সেই লোকটাকে আর কি দেখতে পেলাম না। আমি কিঞ্চিত ভয় পেলাম, এবং ভয় পেয়ে আমি মসজিদ থেকে বের হয়ে আমি ওই দরজাটা লক করে আমি আমার নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে আমি দরজাটা লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়লাম। ওই দিনকে আর আমার তেমন কিছু হয়নি। আমি হয়তো ভাবলাম যে আমি নিজে কোনো স্বপ্ন টপ্ন দেখেছি, বা কোনো তন্দ্রা হ্যালোসিনেশন টাইপের কোনো কিছু হতে পারে। তো যাই হোক, ওই দিনকার রাত ঠিকঠাক স্বাভাবিকভাবে কেটে গেল। এর পরের দিন ঠিক একই কাহিনী। আমি মূলত হচ্ছে গিয়ে পরীক্ষা ছিল আমার কয়েকদিন টানা, তার কারণে আমি আমার নিজের রুমে না বসে আমি ওইখানেই বসতাম। এখানটায় বাতাস ছিল, আর বিদ্যুৎ থাকতো না, যেহেতু আমার নিজের ঘরের ভিতরে একদমই বাতাস ঢোকে না, প্রচুর গরম লাগে। কিন্তু মসজিদের বারান্দায় একদম খোলামেলা ছিল, যেহেতু মানে গ্রিল ছিল বেশি, যার কারণে বাতাসটা আসতো খুব ভালো, দক্ষিণা বাতাস। তো আমি মসজিদের বারান্দায় বসেই পড়াশোনা করতাম, এবং একসময় ওইখানেই ঘুমিয়ে পড়তাম। তো সেমভাবে ওইরকম 12টা সাড়ে 12টার দিকে আমার ওই দিনকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি একই কায়দায় দেখি যে ওই মসজিদের ভেতরে আজকে একজন না, আজকে দুইজন ওইখানে নামাজ পড়ছেন। এবং সেই দুইজন, এর আগে আমি যেটা দেখেছিলাম কোনো মানুষ দেখা যাচ্ছিল, কিন্তু আমি যখন সামনে একটু এগিয়ে গেলাম, আসলে এই লোকটা কে, এত রাত্রেবেলা এখানে নামাজ পড়ার জন্য আসে, আমি একটু হকচকিয়ে তাকে, মানে একটু বিভ্রান্ত হয়ে আমি তাকে জিজ্ঞেস করব ভাবলাম। এবার আমি মসজিদের ভেতরে গেলাম, ওনারা নামাজ পড়ছিল। তো নামাজ পড়ার পরে আমি আমার মোবাইলটা টিপছিলাম, তো হঠাৎ করেই আমি দেখতে পেলাম সেই দুজন নামাজ পড়ার শেষে আমার দিকে এমন বিভৎস দৃষ্টিতে তাকালো যেন আমি সেখানে এসে কোনো একটা অপরাধ করে ফেলেছি। এমন বিভৎস দৃষ্টিতে তাকানোর পরে আমি দেখতে পেলাম আসলে সেখানে যারা ছিল তারা কোনো পুরুষ মানুষ নয়, তারা হচ্ছে কি মেয়ে মানুষ। কারণ হচ্ছে মেয়ে মানুষের গঠন, আকার, আকৃতি দেখলে কিন্তু বোঝা যায়। এবং পাশাপাশি তারা নিজের মুখটা নাকাব দিয়ে ঢেকে রেখেছিল, ডিম লাইটের আলোতে আমি যতটুকু দেখতে পারলাম। এবং তারা কালো রঙের বোরকা টাইপ কোনো জামা কাপড় পরেছিল। কিন্তু আমি কিন্তু ওইখানেই ছিলাম। আমি যখন দেখলাম যে ওই মেয়ে দুটো আর কি, মেয়ে নাকি মহিলা জানি না, ওনারা যখন আমার দিকে বিভৎস দৃষ্টিতে তাকালেন, আমি তখন খানিকটা ভয় পেয়ে আমি এখান থেকে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে, কারণ আমি একটু ভয় পেয়েছিলাম, ভালোই ভয় পেয়েছি। কারণ হচ্ছে কি, মেয়ে মানুষ এই ঘরের ভিতরে, মসজিদের ভিতরে কি করছে এত রাত্রেবেলা। আর আজকে তো আমি গেটটা সিটকারি ভিতর থেকে লাগিয়ে দিয়েছিলাম, ওনারা বাইরে থেকে খুললো কিভাবে। আর যদি ওনারা নামাজ পড়তেই আসে
তাহলে এই মসজিদে কেন? ওনাদের তো বাড়িতেই নামাজ পড়তে পারেন ওনারা, তাই না? তো আমি ভেতরে আমি বাইরে এসে লাইটটা জানালাম, বারান্দার লাইট, সুইচ বোর্ড হচ্ছে বাইরে। তো আমি সুইচ বোর্ডের কাছাকাছি আসার জন্য আমি একটু বারান্দার কাছে আসলাম। তো সুইচ বোর্ডের কাছে এসে লাইট জ্বালালাম এবং ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বিশ্বাস করেন ইমরান ভাই, আমি ভেতরে গিয়ে কাউকে দেখতে পেলাম না, মানে কেউ সেখানে নেই। মানে বের হবে যে দরজা কিন্তু একটাই, আমাদের মসজিদের এই ছোটখাটো মসজিদ, দরজা কিন্তু একটাই, এই বের হলেই একটা দরজা দিয়েই বের হতে হবে। আমি ভেতরে গিয়ে আমি কাউকে আসলে দেখতে পেলাম না। আসলে আমি বুঝতে পারলাম না যে জিনিসটা কি ছিল। পরবর্তীতে আমার মাথায় আসলো যে কোরআন শরীফের অনেক জায়গায় উল্লেখ আছে এবং আমরা অনেক হাদিস কোরআনে শুনেছি যে রাত্রেবেলা সাধারণত জিনেরা বিচরণ করে এবং জিনেরা মসজিদে বিরাম নেয় নামাজ পড়ার জন্য। এবং গত 2 দিন আমি যাকে দেখেছি তারা অন্য কেউ না, তারা হয়তো কোনো জিন ছিল এবং তারা এখানে নামাজ পড়ার জন্য বিরাম নিয়েছিল। তো যার কারণে তাদেরকে হয়তো আমি ওইখানে দেখেছি এবং আমি প্রথম দিন দেখে তো কোনো ভয়টাই পাইনি, দ্বিতীয় দিন দেখে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম। এবং আমি কিন্তু সাধারণত যেহেতু আল্লাহওয়ালা মানুষ, আমি দোয়া কালাম সবসময় পড়ে ঘুমাই, আমি সবসময় কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। তো এরকম একটা পরিস্থিতিতেও আমার ওইখানে ওইগুলো দেখার পরে, কারণ হচ্ছে ওই 2টা মহিলার চেহারা এত পরিমাণ বিভৎস ছিল এবং যদিও আমি পুরোপুরিভাবে দেখতে পাইনি, কিন্তু আমি দেখে আসলে অনেকটা ভয় পাই এবং আমার পরবর্তীতে 2 দিন জ্বর ছিল। সেই জ্বর অবস্থায় আমি ওইখানে ছিলাম না, আমি বাড়িতে চলে আসি এবং আমার আব্বা মাকে সমস্ত ঘটনা বলি। তো বলে কি যে তোর ওই মসজিদে আর ইমামতি করার দরকার নেই। তাই আমি বললাম, মা ওরা তো জিন ছিল, ওরা তো নামাজ পড়ার জন্য আসতেই পারে, আমার রাত্রেবেলা মসজিদে আসলে থাকাটা ঠিক হয়নি। এবং আমি ওইখানকার যে সভাপতি ছিল, এলাকার যে মুরব্বী ছিল, তাদেরকেও বলি। তো বলে কি যে এই মসজিদে এরকমটা এর আগেও অনেকে দেখেছে, রাত্রেবেলা হচ্ছে এই জিনেরা এখানে নামাজ পড়ার জন্য আসে। তো ইমাম সাহেবকে হয়তো আগে বলে দেওয়া ঠিক ছিল, এইরকমটা বললো আমাকে ওইখানে লোকজনরা। কারণ আমি তো যেহেতু মসজিদের দায়িত্বে ছিলাম এবং সমস্ত কিছু আমার দায়িত্বেই ছিল, জিম্মায় ছিল, যার কারণে আমি আসলে এটা বুঝতে পারিনি। এর পরবর্তীতে আমি এখানে চাকরি করেছি বেশ কয়েক মাস, তবে ওই মসজিদের ভেতরে আর থাকিনি। কারণ হচ্ছে আমাকে ওইখান থেকে নিষেধ করেছিল যে মসজিদের ভেতরে এখানে জিনেরা নামাজ পড়ার জন্য আসে। তো আমি মসজিদ ছেড়ে দিয়েছি আজকে প্রায় 10 বছর হলো। তো এখনও আমি যখন আমার ওই পুরাতন মাদ্রাসায় যাই, বড় ওস্তাদদের সঙ্গে দেখা করতে যাই, আমি শুনি 2-1টা কথা যে রাত্রেবেলা অনেকে কিছু একটা দেখেছে এই মসজিদের মধ্যে। তার মানে এটা বোঝা যায় যে ওই মসজিদে কোনো জিনেরা নামাজ পড়ার জন্য রাত্রেবেলা দাঁড়ায়। এবং যেহেতু এটা একটা ফাঁকা মাঠের মধ্যে, মানে মাঠের একদম পাশের একটা মসজিদ ছিল, ওই পাশ থেকে কিন্তু একদম পুরো ফাঁকা। আর এই সাইডটা, আমি যে সাইডটায় ঘুমাতাম, এটার অপোজিট সাইডে সম্পূর্ণ মাঠ আর কি, কোনো বাড়ি ঘরদোর নেই, এখানে বাড়ি ঘরদোর শেষ হয়েছে। তো এরকম একটা জায়গায় এরকম জিনেরা হয়তো বিশ্রাম নেওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য এখানে দাঁড়ায় আর কি। আমরা রাজবাড়ি থেকে হৃদয়ের প্রথম ঘটনাটা শুনলাম। ঘটনাটা আসলেই বেশ ইন্টারেস্টিং। আমি এর আগে অনেকের কাছে শুনেছি যে এরকম মসজিদে মূলত জিনেরা নামাজ পড়ার জন্য আসে। ইভেন আমার নিজের শোনা একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। ঘটনাটা হচ্ছে কি আমাদের এলাকায়, আমাদের মসজিদে ঘটেছিল। তখন আমি ছোট ছিলাম, আমি তখন গ্রামে থাকতাম। তো সেইটা আমি শোনাই আমার হৃদয় ভাইয়ের দ্বিতীয় ঘটনায় যাওয়ার পরে আমি আমার এই ঘটনাটা একটু শোনাই। ভাইয়ের গল্পটা শুনে আমার মনে পড়ে গেল আসলে এরকম একটা ঘটনা আমাদের এলাকাতেও আছে, আমি সেটা একটু বলি আপনাদেরকে। আমার বয়স তখন 7 কি 8 বছর হবে। তো ওই সময়টাতে হচ্ছে গিয়ে আমি আমাদের মসজিদে, আমাদের ওই যে বিভিন্ন এলাকার মুরব্বী যারা ছিল, তারা হচ্ছে রাত্রেবেলা ওইখানে জিকির করতো। তো সন্ধ্যার পরে তারা জিকির করতে বসতো এবং গভীর রাত পর্যন্ত তারা হচ্ছে জিকির করতো এবং আল্লাহ বা সুবহানাল্লাহ এরকম বলে, মানে জিকির যেভাবে করে এগুলো করতো আর কি। তো সন্ধ্যাবেলায় ওইটা ওনারা যেহেতু লাউডলি করতো, আমাদের বাড়ির কাছ থেকে শোনা যেত। তো আমার মসজিদটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে ছিল। তো সন্ধ্যাবেলা যখন খেলাধুলা করে আসতাম, এরকম শব্দ শুনে আমরা দেখতে যেতাম যে আসলে মসজিদের ভেতরে কি হয়েছে। বিশেষ করে ঈশার নামাজ শেষ করে ওনারা বসতো আর কি জিকির করতে। তো ওরকমই এক রাতের ঘটনা। আমার এক কাকা ছিলেন, উনি হচ্ছে গিয়ে ওই দিন রাত্রেবেলা একাই জিকির করার জন্য বসেছিলেন। মাঝে মধ্যেই আমাদের এলাকার বিভিন্ন মুরব্বী কাকারা, চাচারা জিকির করার জন্য মসজিদে বসতেন। তো ওই কাকার কাছ থেকে এই ঘটনাটা মূলত শোনা এবং আমাদের গ্রামের সবাই জানে এটা। তো উনি ঈশা নামাজ শেষ করে মূলত জিকিরে বসবেন। ওনার এক বন্ধু ছিল বসার জন্য বলেছিলেন, কিন্তু ওনার বন্ধু সেদিন আসলে বসতে পারেনি, কোনো একটা কাজে আটকে গিয়েছিল। তো উনি একাই ওই মসজিদে জিকির করার জন্য বসে এবং মোটামুটি ঈশা নামাজ শেষ করে 11:30 নাগাদ পর্যন্ত তিনি জিকির করেন এবং জিকির করে খানিকটা ক্লান্ত হয়ে তিনি মসজিদের ভেতরে ঘুমিয়ে যান। মসজিদের ভেতরে ঘুমানোর পরে তার ঘুম ভাঙে প্রায় 1:30টার কাছাকাছি। তার কাছে তখন মোবাইল ফোন বা এই জাতীয় কিছু ছিল না, আর তখন বিদ্যুতেরও খুব সংকট ছিল, রাত্রেবেলা বিদ্যুৎ থাকতো না বেশিরভাগ সময়। আর ওই দিনকে ছিল হচ্ছে জ্যোৎস্না রাত। তো আমার সেই কাকা ঘুমাচ্ছিল এবং ঘুম থেকে যখন তার ঘুম ভাঙলো আর কি, ঘুম থেকে উঠে যখন বসে পড়লো, সে আসলে বুঝতে পারছিল না সে কোথায় আছে। কারণ তার তো এরকম মসজিদের ভিতরে ঘুমানো খুব একটা হয় না,
আজকে ওই প্রথম এরকম মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়লো, মানে তন্দ্রার ঘরে সে আশেপাশে তাকাতে লাগলো। তো তিনি মসজিদ থেকে ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে তার থেকে সে যেখানে শুয়ে আছে তার অপোজিট সাইডে, তিনি এই পাশটায় শুয়েছিলেন রাস্তার সাইডটাতে মসজিদের, আর অপোজিট সাইডে যে পাশটাতে হচ্ছে একটা জঙ্গল আছে, তো ওই সাইডটাতে হচ্ছে গিয়ে একজন লোক উনি নামাজ পড়ছেন এবং তার মুখে লম্বা দাড়ি এবং তার মুখে হচ্ছে বিশেষ করে যারা হজ করার টাইমে যে বড় টুপি এবং জুব্বা মাথায় দেয়, শরীরে দেয়, ওরকম টাইপের কোনো একটা জামা কাপড় পরে একজন লোক, বৃদ্ধ একজন লোক দেখে মনে হচ্ছিল উনি দূরে নামাজ পড়ছেন আর কি। এবং জ্যোৎস্নার আলোতে জানালার ফাঁক দিয়ে আর কি আলোটা যেহেতু পড়ছিল তাকে মূর্তির মতো লাগছিল, একটা মূর্তির অবয়বের মতো লাগছিল। এবং তাকে দেখে আমার চাচাজি তখন জিজ্ঞেস করেন, মানে নামাজ পড়ার শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তো চাচাজি মনে করছিল যে হয়তো ওনাদের এলাকার কোনো মুরব্বী। তখন উনি সেই লোকটাকে জিজ্ঞেস করেন, যখন ওনার নামাজটা শেষ হয় উনি সালাম ফেরায়, উনি ওনাকে জিজ্ঞেস করে যে আরে ওয়াহিদুল কাকা নাকি, এরকম মানে ওরকম একজনের মতো লাগতেছিল। ওয়াহিদুর কাকার নামে একজন কাকা ছিল, উনি মনে করছে যে ওইটা। তো সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমার সেই কাকার দিকে এমনভাবে তাকায় অগ্নি দৃষ্টিতে, তখন সেই লোকটাকে হচ্ছে দেখা যাচ্ছিল, আসলে লোকটা যে একটা জিন ছিল সেটা তো আমার কাকা জানতো না। তো উনি পরবর্তীতে হচ্ছে সেই ওই লোকটার কাছে যায়। উনি তো ভেবেছে কোনো মানুষ হয়তো রাত্রেবেলা এখানে এসেছে, অনেক দূরে গিয়েছিল, হয়তো নামাজ পড়ার জন্য এসেছে বা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এসেছে। তো উনি একদম স্বাভাবিকভাবে সেই লোকটার কাছে গেল, মানে নিজের কাকা ভেবে আর কি, ওয়াহিদুর কাকা ভেবে। তো তার কাছে যাওয়ার পরে তিনি যখন সেই মুরব্বী লোকটার কাছে পৌঁছালেন, তিনি আসলে দেখতে পেলেন যে লোকটাকে তিনি তার কাকা বলে ভাবছেন, তিনি আসলে কোনো মানুষ না। কারণ হচ্ছে সে যখন দাঁড়ালেন তার উচ্চতা প্রায় 7 ফুটের মতো লম্বা হবে এবং তাকে দেখতে স্বাভাবিক মানুষের মতো নয়। এবং তার কণ্ঠটাও, সে যেভাবে কথা বললো, মানে একটা বিভৎস রকমের কণ্ঠ ছিল তার। এবং সেই কণ্ঠ বলল কি যে তুই এত রাত্রেবেলা মসজিদের মধ্যে কি করছিস, তুই এখান থেকে যা, না হলে কিন্তু তোকে মেরে ফেলবো। তো কাকার এই কথা শোনার পর, ওনার এই কথা শোনার পর কাকা বললো কি যে মেরে ফেলবো, আপনি কে? তো তখন সেই লোকটা বললেন কি যে আমি হচ্ছে জিন্নাত এবং আমি নামাজ পড়ার জন্য এখানে এসেছি। আমি নামাজ পড়াকালীন আমি কাউকে, কোনো মানুষ যদি আমার আশেপাশে থাকে আমি সেটা পছন্দ করি না। আর তুই এখানে কখন আসছিস? তো আমার কাকা ওইটা শুনে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে এখান থেকে দৌড় মারার চেষ্টা করে। তো সেই জিনটা আমার কাকাকে ধরে ফেলে, ধরে বলে কি যে তুই এখানে কখন আসছিস। তো এক প্রকার ওনাকে মারধর করবে আর কি সেই জিনটা। কারণ হচ্ছে উনি যেটা বললো আর কি জিনটা, যে এইখানে ওই মসজিদে উনি প্রায় নামাজ পড়ে, রাত্রেবেলা দাঁড়ায় এখান দিয়ে যাওয়ার সময়। তো মসজিদে যদি কোনো মানুষ থাকে তাহলে উনি সেটা পছন্দ করেন আর কি, সেটা বললো। তো কাকা তো এখানে ঘুমিয়েছিল সেই এশার নামাজের পর থেকেই। তো তিনি ভয়ে তখন বললেন যে আমি তো আজকে এখানে জিকির করার জন্য আসছিলাম এবং এশার নামাজ পড়ে আমি বেশ খানিকক্ষণ জিকির করছি। তো জিকির করার পরে আমি আসলে ঘুমাই গেছিলাম, এখানে আমি ওই পাশটায় ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আপনি এখানে নামাজ পড়ছেন, আমি আসলে কিছু করিনি, আমাকে মাফ করে দেন। তো এর পরবর্তীতে সেই জিনটা আসলে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, তবে এইখানে আমি রাত্রেবেলা মাঝে মধ্যে নামাজ পড়ার জন্য আসি, আর কেউ যেন রাত্রেবেলা আমাকে বিরক্ত করার জন্য না, সেটা তোরে বলে দিলাম, তুই তোর মহল্লার সবাইকে বলবি আর কি। তো তারপর আমার কাকাকে ছেড়ে দেওয়ার পর আমার কাকা তো প্রাণ নিয়ে সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকে এবং আমাদের বাড়ির উঠানে এসে তিনি অজ্ঞান হয়ে যায় আর কি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার চাচি তখন বের হয়ে বলে কি হয়েছে, তো উনি চিৎকার দিয়ে একটা অজ্ঞান হয়ে যায়। তখন উনি উঠে, তখন পাড়া প্রতিবেশী এবং আমাদের বাড়ির সবাই জেগে যায়। তখন আমি খুব ছোট, তো ওই সময়টাতেও কিন্তু আমি 7-8 বছর আমার বয়স। তো আমি ওই সময় ঘুম থেকে উঠে যাই, তো শুনি যে কাকা এরকম জিন দেখেছে মসজিদের ভেতরে এবং এরকমটা বলেছে আর কি। তো আমার নিজের ঘটনার সাক্ষীটা। এবং এর পরবর্তী সময় থেকে মূলত হচ্ছে কি মসজিদে জিনের রাত্রেবেলা নামাজ পড়তে আসে এরকম একটা কানা ঘোষা ছড়িয়ে পড়ে চারিদিকে। এখন আসলে সেটা সত্যি ছিল নাকি মিথ্যা ছিল জানি না, তবে আমার কাকা বিষয়টা দেখেছে। এবং এর পরবর্তীতে আমাদের এই মসজিদে মূলত রাত্রেবেলা, বিশেষ করে ওই রাত 11টার পরে আমাদের ওইখানে মসজিদের গেটটা বন্ধ করে দেওয়া হয় এবং ফজরের আগে খোলা হয়। এর মধ্যে মাঝখানে আমার ভেতরে কেউ থাকে না বা এরকম কিছু হয় না। আর আমাদের বর্তমান যে ইমাম আছেন ওনাকেও ওই মসজিদের ভিতরে থাকতে দেওয়া হয় না, উনি মসজিদের বাহিরে একটা ছোট্ট ঘর আছে সেই ঘরের ভিতরে থাকেন আর কি। এবং তাকেও সতর্ক করে দেওয়া হয়েছে যে মসজিদের ভিতরে যেন না যাওয়া হয়। তো এরকম অনেক ঘটনাও কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু শুনি চারিপাশে যে মসজিদের ভিতরে রাত্রেবেলা কোনো কিছুকে নামাজ পড়তে অবস্থায় দেখা যায়। তো আমরা এই বিষয়টাকে অবশ্যই বিশ্বাস করি যে আমরা জিনেরা রাত্রে নামাজ পড়ার জন্য রাত্রেবেলা বিভিন্ন মসজিদে দাঁড়ায়। আমাদের এই রিলেটেড অনেক ঘটনা কিন্তু 3-4টা ভিডিও আছে আমাদের নেত্রকোনার একটা ভিডিও আছে, নেত্রকোনা থেকে এক ভাই পাঠিয়েছিলেন, সম্ভবত মেগাবক্স চ্যানেলে 2 বছর আগে পাবলিশ করেছিলাম আমি। তো ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, ওইটার সম্পূর্ণ ভিডিও আর কি দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে ঘটনা, আমি নিজে সাক্ষী যে ঘটনাটা আর কি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো প্রিয় লিসনার্স যারা আমাকে শুনছেন এবং আমাদের গল্প শুনছেন নিয়মিত,
আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, কোনো গল্প থাকে, ভৌতিক অভিজ্ঞতা থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/themegabox0, এটা লিখে সার্চ করলে আমাদের পেজ চলে আসবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারেন prime.megabox.com, megabox@gmail.com। আপনারা যদি ঘটনা পাঠাতে চান সেটাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটনা ভয়েসে অথবা আপনারা যদি নিজে এসে আমাদের স্টুডিওতে আপনার ঘটনা শেয়ার করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। আর ইমেল করে বা ফেসবুক পেজে, মেসেঞ্জারে যেভাবেই পারেন আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আপনাদের ঘটনা আমরা আপনাদেরকে, আমার অডিয়েন্সদেরকে পড়ে শোনাবো। আচ্ছা, যাই হোক, আমরা রিদন ভাইয়ের দ্বিতীয় ঘটনায় চলে যাই। উনি যে ঘটনাটা পাঠিয়েছেন আমরা সেই ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি আমার লাইফের দ্বিতীয় ঘটনাটি শেয়ার করতে চাই। দ্বিতীয় ঘটনাটাও আমার মূলত ওই রাজবাড়ি থেকেই ঘটেছিল। আমি তখন ওই মসজিদে কিন্তু ইমামতি ছেড়ে দিয়েছিলাম। 4-5 মাস পরে আমার আব্বা যখন বলে যে ওই মসজিদে ইমামতি না করার জন্য, আমি ইমামতি ছেড়ে দিই এবং আমার ওইখানের পড়াশোনা প্রায় শেষ হয়ে আসার জোগাড়। আমি একটা বাসায় থাকতাম, আমি নিজে ভাড়া থাকতাম সেই বাসাতে, এবং যেহেতু আমি বোর্ডিংয়ে থাকতে পছন্দ করতাম না, আমি বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে আমার ভালো লাগতো না, সেহেতু ওই মোটামুটি ওই সময় ভালো একটা ইনকাম সোর্স ছিল আমার। আমি টুকটাক কাজকাম করতাম এবং পাশাপাশি ওই ছাত্র পড়াতাম, সব মিলিয়ে আমার বেশ ভালো ইনকাম সোর্স ছিল। যার কারণে আমি একটা নিজে একটা রুম নিয়ে থাকতাম। তো আমি যে রুমটাতে থাকতাম, আমার অভ্যাস হয়ে গিয়েছিল যে রাত্রেবেলা আমার ঘুম হতো না, অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে। ঘুম না হওয়ার কারণে আমি কি করতাম, ওই মধ্যরাতে আমি ঘুম থেকে উঠে বারান্দায় বসে থাকতাম। আমার বারান্দা থেকে আবার খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, সামনে ফসলের মাঠ, তো সেই মাঠ দেখা যায় এবং খুব চমৎকার দেখা যায়। যেরকম একটা বাসা আমি নিজেই খুঁজে নিয়েছি যে আমি থাকার জন্য আর কি। আমি কিন্তু অনেক খুঁজেছি বাসাটা, তো অনেক খোঁজার পরে এরকম একটা সুন্দর বাসা পেয়ে আমি এই বাসায় উঠে পড়েছি। তো যাই হোক, এরকমভাবেই চলছিল এবং রাত্রেবেলা আমার খুব একটা ঘুম হতো না। তো আমি রাত্রেবেলা বাহিরে বসে মোবাইল টিপতাম, গান শুনতাম। তো ওরকমই একটা রাতের ঘটনা, হঠাৎ করেই মধ্যরাতে আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণ ভেসে আসতে লাগে। এই সুঘ্রাণটা আমার নাকে এমনভাবে আসে যে আমি আসলে মনে হচ্ছিল যে কেউ একটা অদ্ভুত পারফিউম, মানে এরকম একটা পারফিউম মেখে আমার আশেপাশে বসে আছে বা ঘুরঘুর করছে। আর আমার ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে এরকম কোনো ফুল গাছ ছিল না যে ফুল গাছ থেকে আসলে এই ঘ্রাণটা আসবে। এরকম ঘ্রাণ আমি আমার জীবনেও কোনো দিন পাইনি, খুবই অদ্ভুত রকমের একটা ঘ্রাণ। তো আমি প্রথম দিন ঘ্রাণটা পেয়ে আমি সেই ঘ্রাণটার সোর্স খুঁজতে লাগলাম, যে ঘ্রাণটার সোর্স কোথায় আছে। আমি চারপাশে দেখতে লাগলাম, কিন্তু কোথাও আসলে সেই ঘ্রাণের সোর্স খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি বেশ খানিকক্ষণ সেই ঘ্রাণটা পেলাম এবং কিছুক্ষণ বাদে আমার মূলত হচ্ছে গিয়ে একটু ঘুম পাচ্ছিল, তন্দ্রা লেগে আসছিল। তো আমি ওইটাকে অগ্রাহ্য করে আমি ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর যেহেতু আমাকে ফজরের টাইম উঠতে হতো, আমি কি করতাম, ওই ফজরের নামাজ পড়িয়ে একবারে ঘুমাতাম। ঘুমিয়ে হয়তো 7-8টা বাজে উঠে আবার দুপুরবেলা একটু ঘুমাতাম, এরকম টুকটাক অভ্যাস ছিল। তো ওই বললাম না, রাতের বেলা অভ্যাস আমার খারাপ হয়ে গিয়েছিল। আমি দেখা যেত সন্ধ্যার পরে ঘুমাতাম, এশার নামাজ পড়ে এসে 12টা-1টা দিকে আমার ঘুম ভেঙে যেত, আর ঘুম আসতো না। আমি ওই সময় ঘুমাতাম না, আমি বাইরে বসে কোনোদিন জ্যোৎস্না দেখতাম, কোনোদিন মোবাইল টিপতাম বা কোনো সিনেমা দেখতাম, এইসব কিছু করতাম আর কি। তো তারপরে এরপর প্রথম দিন তো এরকম ঘটলো, দ্বিতীয় দিন হচ্ছে গিয়ে সেম কাহিনী। আমি আমার নিজের ঘরে শুয়েছি, আমি কিন্তু বাইরেও যাইনি। ওইদিনকে একটু বৃষ্টি ছিল, বাইরে ঠান্ডা ভাব ছিল। আমি কাঁথাটা জড়িয়ে আমার ঘরেই শুয়েছিলাম এবং যেহেতু টিনের চাল ছিল, টিনের চালে কিন্তু খুব সুন্দর বৃষ্টির একটা শব্দ আসে, খুব চমৎকার লাগে আমার কাছে। আমি শুয়েছিলাম আর কি, ঘুমিয়ে নেই, শুয়েছিলাম। ওই ঠিক বরাবর মতো আমার প্রত্যেকদিন ওই 12টা-1টার দিকে ঘুম ভেঙে যেত। আমার ওই সময় ঘুম ভেঙে যায়, মোবাইলটা নিয়ে আমি আজকে মোবাইলে গান বাজিয়ে কানে হেডফোন দিয়ে আমি শুয়েছিলাম। তো খানিকক্ষণ বাদে আমি ঠিক ওই 1টা-2টার মাঝখানে একটা গ্যাপের মধ্যে ওই সময়টাতে আমি আবার সেই ফুলের ঘ্রাণটা পেতে লাগলাম। আর এত তীব্র ঘ্রাণ, এত মিষ্টি একটা ঘ্রাণ যে আমি আসলে বলে বোঝাতে পারবো না, এত চমৎকার একটা ঘ্রাণ। তো আমার কাছে সবকিছু যেন মনে হচ্ছিল পারফিউম নিয়ে কি আমার আশেপাশে ঘোরাফেরা করছে, এমনটাই মনে হবার কথা। তো আমি উঠে পড়লাম, আমি আসলে 4-5টা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো ফুল দেখতে পেলাম না। আর ফুলের ঘ্রাণই যদি আসবে তাহলে তো স্পেসিফিক একটা টাইমে আসবে না, অথবা ওই ঘ্রাণটা চলেও যাবে না। ঘ্রাণটা কিন্তু আসে এবং সারা রাত ভরে থাকবে, তাই না, যদি কোনো ফুলের ঘ্রাণ হয়। তো ওই স্পেসিফিক একটা টাইমে, 1টা থেকে 2টার গ্যাপে, 2টার পরে আর ওই ঘ্রাণটা থাকে না, বা মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘ্রাণটা থাকে। আমি আসলে বুঝতে পারলাম না আসলে বিষয়টা কি, এবং আমি উঠে পড়লাম। আমি সেই ঘ্রাণের সোর্স খুঁজতে লাগলাম, আমি কোথাও সেই ঘ্রাণের সোর্সটা খুঁজে পেলাম না। এরপরে আমি যেই 2টা থেকে 3টা হলো, আমি সেই ঘ্রাণটা আর পাচ্ছিলাম না।
তারপরে আমি সেই ঘ্রাণটা আর পাচ্ছিলাম না, তো আমি আর ওইটাকে বেশি না ঘেটে আমি ওই দিনকে ঈশার ফজরের নামাজের জন্য ওয়েট করি এবং ফজরের আজান দিয়ে নামাজটা পড়ে আমি কিন্তু এসে ঘুমাই। তো বেশ কিছুদিন আমি মাঝখানে এই ঘ্রাণটা পাইনি, তবে হঠাৎ একদিন আমি বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার পরে আমি আসলে ওই দিন সারাদিন ব্যস্ত ছিলাম। রাত্রেবেলা আমি আসলে যে খাবার আসে আমার ওনারাও আমি যে এসেছি ওনারা জানতো না, যার কারণে আমার রাতের খাবারটা ওনারা আসলে দিয়ে যায়নি। তো ওই দিন রাতে আমি আসলে খুব হতবাক হয়ে যাই, কারণ আমি যে এসেছি আমার সেই যে বাসা আমি খেতাম ওনারা কিন্তু জানতো না যে আমি এসেছি। ওনারা না জানা সত্ত্বে কিন্তু আমাকে খাবার দিয়ে যাবে না, তাই না? আর আমি এসে তালাও করি না, আমি এসে আমার কাজ টাজ করে আমি রাত্রেবেলা সরাসরি বাসায় ঢুকছি। তো বাসায় ঢুকে আমি জাস্ট হতভম্ব হয়ে গেলাম। আমি দেখলাম কি যে আমার ঘর কিন্তু তালা মারা, ঘরের ভিতরে যে কেউ খাবার রেখে যাবে এটা অসম্ভব ব্যাপার। তো আমি দেখলাম আমার ঘরের ভিতরে গরম গরম খাবার কেউ মনে হচ্ছে একটু আগে রান্না করে বেড়ে এখানে দিয়ে গিয়েছে। তো আমি সত্যিই খুবই বিস্মিত হলাম ওই দিন। আমি দেখলাম কি যে খুবই ভালো ভালো খাবার, আর আমি যেখানে খাই সেখানে এত ভালো খাবার, খাসির মাংস, এত বড় বড় মাছের পিস, তারপরে এই যে এত দামি দামি মিষ্টি, এগুলো আসলে দেওয়ার কথা না। আমি আসলে চমকে গেলাম, আসলে জিনিসটা কি হলো আমি সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, আমার যেহেতু ক্ষুধা লেগেছিল এবং সারাদিন যেহেতু বাইরে ছিলাম, তো আমি ওই খাবারগুলো আসলে তখন খেয়ে নিলাম। তো এত সুস্বাদু ছিল খাবারগুলো। তো এই খাবার খাওয়ার পরের দিন থেকে আমার সঙ্গে আবার এরকম ভৌতিক সব ঘটনা ঘটতে লাগলো। আমি রাত্রেবেলা ওই সময় আমি যখন ঘুম ভেঙে যেতাম আমি সেই ঘ্রাণটা পেতাম এবং আশেপাশে আমি কাউকে আসলে দেখতে পেতাম না। তো আমি একদিন হঠাৎ করে আমি জিজ্ঞেসই করে ফেলি যে কে আপনি, কে এবং কে এরকমভাবে আমাকে প্রত্যেকদিন এরকমভাবে এই আসেন আমার ঘরের মধ্যে। আপনি যদি কোনো মানুষ হয়ে থাকেন তাহলে দেখা দেন, আর যদি কোনো অন্য কোনো মাকলুকাত হয়ে থাকেন, অন্য কোনো জীব হয়ে থাকেন আমাকে দেখা দেন। তো আমি এর আগে থেকে আমি জানতাম যে জিনেরা সাধারণত এরকম অদৃশ্য হয়ে থাকে, তাদের গায়ে খুব সুন্দর ঘ্রাণ থাকে। আমি অনেক হাদিস কোরআনে পড়েছি। তো আমার কাছে আমি বুঝতে পারলাম যে এটা কোনো জিন হয়তো হবে, কোনো মেয়ে জিন বা ছেলে জিন, যে জিনই হোক, কোনো একটা জিন যে কিনা এখানে আসে। আর আমি যেহেতু একা থাকতাম সেহেতু আমার জিনের আছর হওয়াটা একটু স্বাভাবিক বিষয়। আর আরেকটা বিষয় আমি খুব বেশি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যেদিন আমি দোয়া কালাম পড়ে ঘুমাতাম সেদিন এরকম কোনো কিছু আমি দেখতে পেতাম না। কিন্তু যেদিন আমি যে আমাকে শয়তানে ধরতো, রাতের ফজর ঈশান নামাজের পরে এসে আমি দোয়া কালাম পড়তাম না বা একটু নাপাক হয়ে ঘুমাতাম, ঠিক তখনই দেখতাম যে আমার এই বিষয়গুলো হতে শুরু করেছে এবং এই ঘ্রাণটা আমি পেতে শুরু করতাম। তো যাই হোক, আমি এরকম বেশ কিছুদিন ঘ্রাণ পাই এবং আমি সেদিনকে জিজ্ঞেসই করে ফেলি যে কে আছেন এখানে, আমাকে দেখা দেন। আপনি যদি কোনো আশরাফুল মাকলুকাত হয়ে থাকেন তাহলে তো ভালো, আর যদি কোনো অন্য কোনো সৃষ্টি হয়ে থাকেন আমাকে দেখা দেন। তো সেই যে জিনিসটা এখানে ছিল উনি আসলে আমার সঙ্গে কথা বলেননি বা কথা বলার ইচ্ছা পোষণ করেনি। আমি কথা বলার পরে ওই ঘ্রাণটা আসলে এখান থেকে গায়েব হয়ে যায়। তো যাই হোক, এর বেশ কিছুদিন পরে, মানে এক সপ্তাহ দুয়েক পরে আমার হচ্ছে কি ওইখান থেকে আমার পড়াশোনা শেষ হয়ে যায়। আমার পড়াশোনা শেষ পর্যায়ে ছিল। তো যাই হোক, আমি এখান থেকে চলে আসি আর কি। তো চলে আসার পরে আমার সাথে আর ওই ঘটনাটা ঘটেনি। তো আমার যতটুকু মনে হয় যে আমি যখন এখানে একা শুনশান থাকতাম, এখানে কোনো জিন জাদি অথবা পড়ি, যেটা কিনা ইমরান ভাইয়ের অনেক ঘটনাতে আমরা শুনে থাকি, এরকম কোনো কিছু হয়তো আমার পিছু নিয়েছিল এবং সেই জিনিসটা আমার ক্ষতি করার চেষ্টা করতো, বা আমাকে যেভাবেই হোক, আমাকে ফাসলিয়ে হোক, যেভাবেই হোক আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করতাম, আমি সেটা বুঝতে পারতাম। এবং আমি যেহেতু একজন আল্লাহওয়ালা মানুষ, সুজুর মানুষ, আমার এই সব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারি। আর জিনেরা তো মানুষকে শুধু আচর করে না, তাদের ফায়দার জন্য আচর করে। আর কিছু কিছু জিন আছে, ভালো জিন আছে, যারা কিনা আসলে তাদের ফায়দা না, নিজের সুবিধার জন্য না, নিজেদের ভালো লাগা থেকে জিনিসগুলো করে। গল্প আমরা কিন্তু শুনে থাকি, আমাদের চ্যানেলে কিন্তু অনেক গল্প শুনে থাকি। তো এই ছিল হচ্ছে রিদান হোসেনের দ্বিতীয় ঘটনা। আমরা আরও কিছু গল্প তিনি পাঠাবেন বলে আমাদেরকে বলেছেন, তার জীবনে আরও কিছু ঘটনা আছে, আমরা সেগুলো পরবর্তী এপিসোডে শোনার চেষ্টা করব। আমরা আরেকটা ঘটনা শুনি। আমাদেরকে সিলেট থেকে পাঠিয়েছেন সজীব নামে একজন ছেলে, আমাদেরকে সিলেট থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি সজীবের ঘটনায় চলে যাই। কে ওখানে? কথা বলছো না কেন? আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি সবাই ভালো আছেন এবং আপনার দর্শকরা সবাই ভালো আছেন। সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এটা আসলে খুবই ভৌতিক একটা ব্যাপার এবং আমি সেদিন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম এবং আমি ওইরকম জিনিস আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তো ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন আমি বাসায় মূলত একা ছিলাম এবং আমাদের বাসাটা হচ্ছে গ্রামের একটা সাইডে এবং আমাদের বাসার পাশেই একটু খানিকটা দূরে একটা গোরস্থান আছে এবং গোরস্থানের পাশাপাশি সামান্য একটু দূরে আরেকটা শ্মশান ঘাট আছে। তো আমরা তো সবাই জানি যে শ্মশান ঘাটে মূলত খারাপ জিনিসগুলো থাকে, আর গোরস্থানে কিন্তু
কিন্তু খারাপ তেমন জিনিস কোনো থাকে না। তো এটা কিন্তু আমরা যারা মুসলিম তারা কিন্তু বিশ্বাস করি যে গোরস্থানে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারে না। তো যাই হোক, আর গোরস্থানটা ছিল হচ্ছে আমার বাসার ডান সাইডে, এবং যে ইয়েটা ছিল শ্মশান ঘাটটা ছিল সেটা ছিল হচ্ছে বাম সাইডে। তো বেশিরভাগ দিনই আমি আসলে একা ঘুমাতে পারতাম না রাত্রেবেলা, আর একা ঘুমালে আমার নানান ধরনের সমস্যা হতো। আমি চিৎকার দিয়ে উঠতাম, নানান স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখতাম। তো আমি কখনোই একা ঘুমাইনি, আমার বাবা মা সবসময় বাসায় থাকতেন এবং আমার সঙ্গে আমার ছোট ভাই ঘুমাতো। তো ওই দিন আমার ছোট ভাই, বাবা মা সবাই মিলে হচ্ছে গিয়ে একটা দাওয়াত খেতে আমার খালু বাড়ি গিয়েছিল, খালাদের বাড়িতে গিয়েছিল। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি থাকার কারণে আমার খালারা তাকে ওই দিনকে আসতে দেয়নি। আর অত রাত্রেবেলা গ্রামের রাস্তায় বের হলে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। আমাদের বাড়ি থেকে খালা বাড়িটা বেশ খানিকটা দূরে ছিল, প্রায় 10-12 কিলোমিটার দূরে। সো এত দূর থেকে যদি আসতে হয়, মূলত আমার আম্মা এবং আব্বার বের হওয়ার কথা ছিল সন্ধ্যার পরপরই, ঈশান নামাজ এর আগেই বের হওয়ার কথা ছিল, কিন্তু এত তুমুল বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয় যে তেনারা আসলে আসতে পারেন না। তো আমার খালু এবং খালা বলেন কি আজকে থেকে যাওয়ার জন্য। তো আমার আম্মা তখন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি যে আজকে তো আসতে পারতেছি না, তুই একা একা থাকিস বাসায়, আর যদি ভয় করে তাহলে তোর এক বন্ধুকে ডাইকা নিয়ে আসিস। তো আমার বয়স হচ্ছে, আমি একটু বয়সটা বলে, আমার বয়স হচ্ছে 19 বছর। আমি আমার আরেক বন্ধুকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার সেই বন্ধু বলে কি যে দোস্ত আজকে তো আমি বাসায় নাই, আমি আসছি আমার এক আত্মীয় বাড়ি। তো আমি আমার আশেপাশের আরো 2-1 বন্ধুকে ফোন দিই, তো তারা আসার জন্য রাজি হয় না, কারণ আমার এখানেও প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যে ওরা আসতে পারবে না, বলে কি যে আরে খেতা মুড়ে দেখ, ঘুমিয়ে পড়। তো যাই হোক, আমি ওই দিনকে রাত্রেবেলা আমার যেহেতু কারেন্টও ছিল না, আর কারেন্ট না থাকার কারণে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচন্ড গতিতে শব্দ করে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে একটু সাহস সঞ্চয় করে আমি বললাম যে কিছু হবে না। তো আমি সাহস সঞ্চয় করে আমি ঘুমিয়ে পড়লাম আর কি, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। 11টার দিকে আমি ঘুমিয়ে গেলাম। আর সাধারণত আমাদের বাসার মানুষজন 12টা-1টার আগে ঘুমায় না, যেহেতু আমরা গ্রামে থাকলেও আমাদের এখানে সবসময় বিদ্যুৎ থাকতো, এবং বেশি দিন আগের ঘটনা না, এই মাস 2 আগের ঘটনা হবে। তো ওই টিভি দেখতে, নেট চালাইতে দেখা যেত কিছু রাত 12টা বেজে যেত। আমি 11টার দিকে মোবাইল টিপতে 11টার দিকে আমি ঘুমিয়ে গেলাম। তো আমার যে মেন দরজা ছিল, আমার ঘরের হচ্ছে 2টা দরজা, একটা হচ্ছে মেন দরজা যেটা দিকে আমার রুমের ভিতরে প্রবেশ করে, আরেকটা দরজা ছিল যেটা হচ্ছে আমার বারান্দা আর কি, বারান্দায় যেতে হয়। তো আমার যে বারান্দা ছিল, এই বারান্দার দরজাটা আমার একদম বেডরুমের, আমার বেডের সাথে একদম আমি যেখানে মাথা দিই তার একদম সাথে ওই দরজাটা, এবং দরজা বরাবর একটা চেয়ার রাখা আছে, যে চেয়ারে হচ্ছে কি আমি মাঝে মধ্যে বারান্দায় গিয়ে বসি, বিকেলবেলা বসি, বই পড়ি। মানে মূলত বসার জন্যই আমি ওই চেয়ারটা ওইখানে রেখেছি, এবং আমি বই পড়ার অভ্যাস ছিল, যার কারণে ওইখানে বসে এগুলো করতাম। তো আর রাত্রেবেলা আমি মাঝে মধ্যে ওইখানে বসতাম, বসে জ্যোৎস্না দেখতাম। যখন বাসায় সবাই থাকে তখন তার ভয় লাগার কোনো কথা নাই, আমি রাত্রেবেলা ওইখানে গিয়ে বসতাম। তো আমি ওই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, এবং আমার ঘুম তখন 1টা বাজে রাত, আমার ঘুম ভেঙে গেল। বাহিরে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং আমার বিদ্যুৎ চমকানোর মধ্যে আমার নজরটা, আমি যখন ওই দিক করে শুয়েছিলাম, ওই দিক থেকে বারান্দার ওই চেয়ারটা স্পষ্ট দেখা যায়। তো আমি উঠে দেখলাম কি যে আমার বারান্দার চেয়ারের মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে, ঘুমটা টানা, এবং সেই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আর যেহেতু অন্ধকার ছিল সম্পূর্ণ, যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই ওই মেয়েটাকে দেখা যাচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে উঠে আমি ভয়ে পেছনে সরে যাই। তো খানিকক্ষণ বাদে আমি মোবাইলের আলোটা জ্বালিয়ে যখন বাইরের দিকে মারলাম, আমি দেখতে পেলাম সেখানে আসলে কেউ নেই। তো ভাবলাম যে হয়তো আমার ভ্রম ছিল, বা এটা আমার মনের ভুল ছিল। আর সেহেতু আমি আসলে পরবর্তীতে আমি বারান্দার দরজাটা লাগিয়ে দিয়ে তারপর আমি শুলাম, যেহেতু বারান্দার ওইখানে এরকম একটা জিনিস দেখেছি এবং আমি স্পষ্ট দেখেছি, এটা কোনো ভুল কোনো কিছু এমন কিন্তু না, আমি স্পষ্ট দেখেছি। তো আমি উঠে পড়লাম, আমি উঠে দরজাটা লাগিয়ে দিলাম। অনেক ভয়ে উঠেছিলাম, কিন্তু উঠে দরজাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে আমি দেখলাম যে আমার রুমে 2টা দরজায় লাগানো, মেন দরজাও লাগানো, আবার এই পাশের দরজাটাও লাগানো। তো লাগিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো আমি ঘুমানোর পরে আমার মূলত কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর যেহেতু তখন রাত ছিল, ঠান্ডা ছিল, আমি ফ্যানটা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তো ঠান্ডার মধ্যে আমি কাঁথা মোড়া দিয়ে ঘুমালাম। তো আবার ঠিক 1 ঘন্টা পরে রাত 2:30টার দিকে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ভেঙে আসলে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি আসলে মোটেই প্রস্তুত ছিলাম। এটা আমার সঙ্গে আসলেই ঘটবে আমি কখনো ভাবিনি। আমি দেখতে পেলাম আমার যে বড় দরজাটা ছিল, যেটা আমার রুমে প্রবেশ করে, সেই দরজাটা খোলা। আমি কিন্তু ওই দরজাটা বন্ধ করে ঘুমিয়েছি, খুব টাইট করে আমি কিন্তু ওই চাপিয়ে দিয়েছিলাম। আসলে ধাক্কা দিলে খুলে যাবে এরকম, তবে খুব টাইট করে, এত আস্তে ধাক্কা দিলে খুলবে এমন কিন্তু না, বাতাসে খুলে যাবে এমনটাও না, কিন্তু সেই দরজাটা সম্পূর্ণভাবে হা করে খোলা। তো
আমি দেখলাম দরজাটা খোলা, আমি লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালানোর পরে আসলে যেটা আমি দেখলাম, আমার গা শিরে যাওয়ার মতো অবস্থা। আমি ওই বিভৎস দৃশ্য আর কখনো ভুলতে পারবো না। আমি দেখলাম কি যে আমার ওই দরজার পিছনে একটা সোফা সেট ছিল, সেই সোফা সেটের মধ্যে একটা মেয়ে, যে মেয়েটাকে আমি একটু বারান্দায় দেখেছি 1 ঘন্টা আগে আমার চেয়ারে বসেছিল, সেই মেয়েটা ওইখানে এরকমভাবে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ঘোমটা টানা ছিল যেহেতু, এবং মেয়েটার গা দিয়ে অনবরত রক্ত পড়ছে এবং তার দাঁতগুলো থেকে এমনভাবে রক্ত ঝরছে যেন মনে হচ্ছে যে সেই একটু আগেই কাউকে খেয়ে এসেছে, বা তাজা রক্ত আর কি, এরকমটা। তো আমি সেটা দেখে আমি তো আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি প্রচণ্ড চিৎকার দিয়ে আমি তো প্রচণ্ড পরিমাণ চিৎকার করছিলাম। এবং আমি পরবর্তীতে লাইট মেরে দেখি সেই জিনিসটা সেখানে নেই, আমি সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমি আসলে আমার কতক্ষণ সেন্স ছিল না আমি জানি না, তবে আধা ঘন্টার বেশি হবে আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম সেখানে, এবং প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম আমি জিনিসটা দেখে। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে আমি আমার রুমের যে 2টা দরজা ছিল, মোট ওই 2টা দরজায় ভেতর থেকে সিটকারি মেরে দিলাম, যাতে করে ভেতরে প্রবেশ না করতে পারে। আমার মনে এরকম একটা ধারণা ছিল যে যদি সিটকারি মেরে দিই তাহলে ওই জিনিসটা ভেতরে প্রবেশ করতে পারবে না এবং আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আমার কোনোভাবে ঘুম আসছিল না, আমি বসেছিলাম এক কোনায়, আমি লাইট জ্বালিয়ে বসেছিলাম। তো যাই হোক, এরকম বসে থাকতে থাকতে কোনো একটা সময় আমার ঘুম এসে যায় এবং আমি ওরকমভাবেই কিন্তু বসা অবস্থায় কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। আর যেহেতু আমার ঘুম ছিল প্রচুর, আমি রাত্রেবেলা শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যেতাম, ঘুম ছিল প্রচুর, তো আমি ঘুমিয়ে গেলাম। তো ঠিক আবার আধা ঘন্টা 40 মিনিট পরে আমার ঘুম ভেঙে যায়। আমার রুমের লাইটটা কিন্তু জ্বালানো, স্পষ্ট জ্বালানো, এবং আমি কিন্তু শুয়ে আছি একদম যেখানটায় ঢেলান দিয়ে শুয়ে আছি তার অপোজিট সাইডে হচ্ছে দরজা। আমি দরজার দিকে তাকিয়েছি দেখি দরজাটা খোলে কিনা, বা দরজাটা তো সিটকারি লাগানো, আমি একটা কাঁথাটা জড়িয়ে আমি শুয়ে আছি। তো ঘুম ভেঙে আমার যখন ঘুম ভেঙেছে, আমার সাধারণত রাত্রেবেলা এত ঘুম ভাঙে না, ওই যে বাসায় কেউ নেই একটু ভয় ভয় করছে, যার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। তো এরপরে আমি আসলে চোখ খুলে আমি আসলে যেটা দেখতে পাই, আমার কম্পিউটার টেবিলের উপরে ওই মেয়েটাই হাত পা গুটিয়ে বসে আছে এবং খিলখিল করে হাসছে। মেয়েটার দাঁত দিয়ে তখনও রক্ত পড়ছে এবং তাকে দেখতে এত পরিমাণ বিভৎস, আমি তার চেহারাটা সরাসরি আমার মুখোমুখি একদম বসে আছে, আমি খাটের এই পাশে আর ও হচ্ছে অপোজিট সাইডে কম্পিউটার টেবিলের উপর বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন এত জোরে চিৎকার করি, মানে এত পরিমাণ চিৎকার করতে করতে আসলে আমার গলা বাহির পর্যন্ত চলে যায় এবং আমার পাশের বাসার যেসব আন্টিরা ছিল তারা আসলে আমার দরজা গুতাতে থাকে, প্রচণ্ড পরিমাণ গুতাতে থাকে। এবং আমি আসলে ওই জিনিসটা দেখার পর আমি সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং ওনারা তখন তো ওই আমার চিৎকার শুনে উঠে আসে, কারণ অনেকক্ষণ চিৎকার করেছি এবং আমি যতক্ষণ চিৎকার করেছি জিনিসটা ওইখানেই ছিল এবং জিনিসটা আমার কাছে আসার চেষ্টা করছিল না, কিন্তু দূরে বসে হাসছিল বিভৎসভাবে, কুৎসিতভাবে, এবং আমি তাকে দেখতে পাচ্ছিলাম আর কি। তো এরপরে আমি চিৎকার যখন করি, আমার যেহেতু সবগুলো রুমের দরজা বন্ধ ছিল আর মেন দরজা বন্ধ ছিল, পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি আসলে সেন্সলেস হয়ে যাই। এবং এর পরবর্তীতে আমার ওইখানে একটা কেলেঙ্কারি হয়ে গেছিলো, পুরো একটা কেলেঙ্কারি ঘটনা। আসলে আমার বাবা মাকে যখন ফোন করা হয় ওই ভোরে, ওনারা ওই সময় চলে আসে এবং আমার ঘরের যে মেন দরজা ছিল, মেন দরজা হচ্ছে গিয়ে বাইরে থেকে ওনারা ভাঙার চেষ্টা করে, বাইরে থেকে ভাঙে এবং মেন দরজা তো ভাঙেই, প্লাস আমার যে রুমের দরজা ছিল সেই রুমের দরজাটাও ভেঙে তারপর দেখে কি যে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং আমি আমার শরীরটা নিচে পড়ে আছে খাটের নিচে এবং পা দুটো খাটের উপরে আর কি এমনভাবে পড়ে আছে যে আমি ওইখানে কিভাবে গেলাম আমি জানি না। আর আমি তো মূলত হচ্ছে খাটের উপর সেন্সলেস হয়েছিলাম, আমি মূলত বাথরুমের কাছে ওইখানে এরকমভাবে পড়েছিলাম এবং আমার ওই সকালবেলা সবাই দেখে তো অবাক হয়ে যায় যে এরকমভাবে কি হলো, ছেলেটা এরকমভাবে চিল্লাচিল্লি কেন করলো। তো আমি যখন আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা, আমার কোমরের এখান থেকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছিল এবং আমি যেখানে ওই মেয়েটা বসেছিল আমি আমার বাবা মাকে সমস্ত কিছু বলি। তো আমার আব্বা আম্মা ওই টেবিলের উপর যখন আসে, ওইখানেও নাকি আমার আব্বা আম্মা ওই অদ্ভুত কিছু দেখতে পায়, সোফার যেখানে বসেছিল সেখানেও নাকি ওই সোফার উপর ময়লা লেগেছিল এবং এক রক্ত লেগে থাকলে যেরকম ময়লা দাগ থাকে না, ওরকম রক্ত লেগে থাকার একটা দাগ ছিল। তো এর পরবর্তীতে আসলে এলাকার সবাই জেনে যায় যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং আমার বাসার সাথেই কিন্তু শ্মশান ঘাট আছে। তো আমার এই ঘটনার পর থেকে আমার আব্বা আম্মা মূলত আমাকে আর কখনোই আমাকে একা ছাড়ে না, জীবনেও কোনোদিন আমাকে একা ঘুমাইনি, আমি ছোট সব ভাইয়ের সাথে ঘুমাইতাম এবং আমার আব্বা আম্মা সবসময় ঘরে থাকতো। তো এর পরবর্তীতে আমার আব্বা আম্মা কিন্তু আর কোথাও আমাকে এরকমভাবে একা রেখে যায় না এখন পর্যন্ত। তো একা একা থাকলেই আমি মূলত এইখানটায় আমি প্রচণ্ড পরিমাণ ভয় পাই এবং ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণ ভীতু আমি। তো আমার সাথে এই ঘটনাটা ঘটে এই যে কিছুদিন আগেই।
2 মাস হয়েছে। তো এর আগে কখনো এরকম ঘটেনি। তো আমি বিষয়টা দেখে আসলে ভীষণ ভয় পেয়ে যাই। আর আমার আব্বা মূলত হচ্ছে এই বাসাটাতে থাকতে চান না, এই বাসাটা ওনারা আসলে ছেড়ে দিতে চান। যেহেতু মফস্বলের একটা জায়গায় থাকতাম আমরা, আর এইখানে যেহেতু গোরস্থান আছে, আর এরকম আশেপাশে নাকি এরকম অনেক ঘটনাই ঘটেছে, এরকম ভৌতিক ঘটনা রাত্রেবেলা কাউকে দেখতে পায় আর কি, একা একা ঘুমালে এরকম জিনিসগুলো নাকি অনেকে দেখে। তো আমার আব্বা হচ্ছে কি বাসাটা ছেড়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে। তো ছেড়ে আমরা অন্য পাশে চলে যাব, কিন্তু আমার এখনও এখানে এই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে। একা একা না, আমার ছোটো ভাই থাকলেও ভয় লাগে, আর ড্রয়িং রুমে আমার দাদি ঘুমায়, আর ওই পাশে আমার আব্বা আম্মা এবং ছোটো বোন যারা আছে তারা সবাই ঘুমায়। কিন্তু আমার এখনও খুব ভয় লাগে যে ওই জিনিসটা আবার যদি চলে আসে রাত্রেবেলা, এখনও মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তো এই ছিল ইমরান ভাই আমার জীবনের ঘটনা। আশা করি আপনারা সবাই এটাকে বিশ্বাস করেছেন। ধন্যবাদ সজীব, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার জীবনের ঘটনাটা পাঠানোর জন্য। আমাদেরকে সিলেট থেকে পাঠিয়েছেন ঘটনাটা। তো এরকম অনেক ঘটনা আমরা দেখে থাকি, অনেকের সাথে ঘটে থাকে, এরকম আরও অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের ইমেইলে আছে। আমরা আসলে ঘটনাটি আমাদের এপিসোডটি এখানে শেষ করতে চাচ্ছি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর আমাদের কাছে যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান, আপনার নিজের জীবনের ঘটনা, অন্য কারোর জীবনের ঘটনা, যে কোনো ঘটনা চাইলে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে পাঠানোর জন্য আমাদের ফেসবুক পেজের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর ইমেল অ্যাড্রেসও এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো আপনাদের যেটা সুবিধা হয় সেখানে কিন্তু আপনারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া, আপনাদের আশেপাশে কোনো ঘটনা ঘটে যাওয়া, যে কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা সরাসরি আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করব, আবার এরকমভাবে এপিসোড আকারে আমরা কিন্তু শেয়ার করব। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা আমাদের প্রথম এপিসোড ছিল। কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের গল্পগুলো শুনছেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই গল্পগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগে, এবং এটা আমরা কন্টিনিউ করবো কিনা। কারণ হচ্ছে ইটস অল অ্যাবাউট অডিয়েন্স যেটা বলবে সেটাই কিন্তু হবে। অডিয়েন্স যদি দেখতে পছন্দ না করে তাহলে কিন্তু এটা আমি আসলে চালাবো না, এবং এটাতে যদি বেশি করে আমি সাড়া না পাই তাহলে কিন্তু আমি এই শোটা চালাবো না। আমি প্রত্যেক শুক্রবার আপনাদের সঙ্গে লাইভে এসে আড্ডা হবে, এবং প্রত্যেক রবিবারে আমি ভেবেছি এই গল্পগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসবো, এবং আপনাদের সঙ্গে আমি সার্ভ করবো আপনাদের বলা ঘটনাই, এবং ইমেইলে আসা ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি চান যে এই গল্পগুলো ভৌতিক গল্পগুলো রেগুলার আমি চালিয়ে যাই, প্রত্যেক সপ্তাহে একটা করে আমি চালিয়ে যাই, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ঘটনা পাঠাতে হবে, এবং তার থেকে বেশি জরুরি হচ্ছে এই ভিডিওতে বেশি করে কমেন্ট করতে হবে। আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন হ্যাঁ আমরা এই ঘটনাগুলো চাই। আপনারা হ্যাঁ লিখে অবশ্যই আমাদেরকে জানান, এবং আপনারা বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। দেখা হবে পরবর্তীতে আগামী রবিবারে এরকমই ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।